ফসল ধরা দৃষ্টি নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আজ আমরা চলে এসেছি দ্বীপ জেলা ভোলার চরফেশনের দৌলতগঞ্জ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম ঘুরে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি পরিবেশ, অর্থাৎ এই পাশে হচ্ছে আম গাছ, আমরা পেছনে দেখে এসেছি, আর লিচু গাছ, এবং ওই পাশে নদীও দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে সব কিছু মিলিয়ে পরিপূর্ণ একটি ফার্ম আমরা আজকে ঘুরে দেখতে পারবো। চলুন তাহলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, শুরুতে ঢুকতে আমার চোখে যতটুকু পড়লো সবকিছু মিলে আমার মনে হচ্ছে ভিতরে আরো বেশ ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে ভালো কিছু করার চেষ্টা করতেছি, এটা অবশ্যই ভালো কিছু তাহলে আছে চলুন ভিতরে। গিয়ে দেখা যাক। চলো। কি কি আছে এই ফার্মে? মূলত এটা ডেইরি ফার্ম, সেই সাথে এখানে ফ্রুটস গার্ডেন আছে, সমন্বিত চাষ পদ্ধতি আছে। এখানে আপনার নিচে শিং মাছ, হ্যাঁ, তার উপরে হাঁস থাকবে, এবং এই যে স্ট্রাকচারটা দেখতেছেন এটার ভিতরে আপনার কবুতরের বাসা থাকবে, নেটে আটকানো থাকবে। এটা মানে কাজ চলতেছে আর কি। তার মানে এটা হচ্ছে আপনার আধুনিক প্রযুক্তি আমরা বলতে পারি। হ্যাঁ, অনেকটা আধুনিক প্রযুক্তি। আর এই পাশে তো ডেইরি নাকি? হ্যাঁ, এই পাশে এটা ডেইরি ফার্মের, এটা পুরনো শেড, এখন ওই পাশে আবার নতুনভাবে শেড করতেছি আর কি, আরো বাড়ানোর উদ্দেশ্যে। তো নতুন শেডেও কি গাভী আছে? নতুন শেডে হ্যাঁ কিছু কিছু কেটে গাভী উঠানো হয়েছে, বাকিগুলো কাজ চলছে। তাহলে আগে পুরনো শেডে আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, শিওর, দেখতে পারেন। কোন দিক দিয়ে যাব? ওদিক দিয়ে যাব। এই পুরনো শেডটা কত বছর আগে করা? এটা ৬-৭ বছর হলো। তার মানে কি বলতে পারি যে এই ফার্মের বয়সও ততদিন? না, ফার্মের বয়স ৮ বছর। প্রথমে শেড ছিল না, মানে লোকালি ছাপড়া ঘরের মতো করে তারপরে আমরা কিছু গাভী নিয়ে আসছিলাম পাবনা সিরাজগঞ্জ থেকে। তো ওগুলো আমরা প্রথম বুঝতেছিলাম যে কীভাবে এটা করা যায়। পরে কিছু বাস্তবে অভিজ্ঞতা নেওয়ার পরে আমরা এই শেডগুলো তৈরি করার পরে আরও বেশি করে গাভী নিয়ে আসছি, এবং সেগুলো আমরা এখানে পরিচর্যা করতেছি। থেকে যে গাভীগুলো নিয়ে এসেছিলেন ওগুলো কি সব দেশীয় ছিল নাকি? না, এগুলা ফ্রিজিয়ান জাতের গরু বেশিরভাগ। তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন? তখন ছিল 12টা। 12টা দিয়ে যখন শুরু করেছেন, সেই শুরুর গল্পটা, যে কোন চিন্তা থেকে এই ফার্ম শুরু করা? আসলে ছোটবেলা থেকে আমার কৃষির উপর একটা আগ্রহ আছে। নিজের গাছ থেকে ফল পাড়া, নিজে গাভী থেকে দুধ সংগ্রহ করা, এগুলো ভালো লাগতো। এই থেকে আমার আসলে খামার করার একটা মানসিকতা ছিল। পরে আমি যখন বড় হই, লেখাপড়া শেষ করি, তখন আমি ছোটো আকারে ওই যে 12টা গরু নিয়ে এই খামারটা শুরু করার পরে 1-2 বছর যাওয়ার পরে যখন দেখি যে না, এটা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো সম্ভব, তখন আমি আস্তে আস্তে এটা বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার জন্য অভিজ্ঞতা নেওয়ার পরে এখানে এসে আমি আস্তে আস্তে আমার ফার্মটা বড় করতে থাকি, এবং আজকে এই পর্যন্ত প্রায় 120টা ছোট বড় মিলে এখানে গরু আছে। মানে বেশ চমৎকার একটি গল্প। কিন্তু আসলে যে কোনো খামার করতে গেলে বা কোনো কিছু করতে গেলে নিজেকে আগে সেটি সম্পর্কে ভালো করে জানতে হয়, না জেনে কোনো কিছু করা উচিত না। জি জি। তো এই এখন যতগুলি আছে সবগুলি কি একই জাতের নাকি কয়েক জাত মিলে? এখানে কয়েকটা জাত মিলে। এখানে ফ্রিজিয়ান আছে, তারপরে আপনার ওই যে হারিয়ানা আছে, তারপরে আপনার ওই যে কিছু মুন্ডি গরু আছে। তার মানে কি আপনি কি এখন মানে প্রতিদিন সময় দিতে পারছেন এই ফার্মে? দেশে আসলে এখানেই সময় দেই, সব কিছু ঠিকমতো হচ্ছে কি না, সবাই ঠিকমতো কাজ করতেছে কি না, গরুর স্বাস্থ্য ঠিক আছে কি না,
চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, এর খাবার দাবার ঠিকমতো পাচ্ছে কিনা, এগুলো আমি নিজেই মানে দেখার চেষ্টা করি এবং দেখি। মানে তার মানে সবসময় এই গরুগুলোর পরিচর্যার জন্য অন্য লোক আছেন যারা সবসময় দেখাশোনা হ্যাঁ, করেন? এখানে আমার যে ফার্ম পরিচালিত হয় সেখানে বাহিরের কিছু লোকজন আছে 24 ঘন্টায় পরিচর্যা করে। প্রথমে বিষয় হলো এই গরুগুলা আমি যে খামারটা করলাম, খামার করার পরে এগুলা কিভাবে পরিচর্যা করতে হবে অভিজ্ঞতা নিতে হয়। যত দেশে আমি ঘুরতে গেছি আমি এই ফার্ম সম্বন্ধে খবর নেওয়ার চেষ্টা করছি। একটা আদর্শ আমি যদি বলি খামার বাড়ি বা ফার্ম করার জন্য যা যা কিছু জানা প্রয়োজন, মানে এই জানাটার জন্য আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হ্যাঁ, ফার্মগুলো হ্যাঁ। ভিজিট করেছেন। হ্যাঁ, ভিজিট করেছি। আমাদের দেশের প্রেক্ষাপটে যেভাবে করা দরকার সেভাবে আমি একটা আদর্শ ফার্ম ডেভেলপ করার এখন চেষ্টা করছি। এটা আমার একটা পুরানো ফার্ম, কিন্তু ওই পাশে আমি নতুন সেট করতেছি, নতুনভাবে তৈরি করতেছি। সেখানে বাংলাদেশ ব্যাংকেরও একটা পার্টিসিপেট আছে। তার মানে আপনার এই প্রজেক্টটা হচ্ছে অনেক বড় অঙ্কের একটা প্রজেক্ট। হ্যাঁ, ওই দিকে নিয়ে যাচ্ছি আর কি, বড় করার পরিকল্পনা নিয়ে এখন আগাচ্ছি। মানে দেশে বিদেশে ঘুরে নিজে দেখে জেনে প্রশিক্ষিত হয়ে নিজের প্রজেক্টটাকে উন্নত করছেন। এটা কিন্তু একদিকে আপনার প্রজেক্ট উন্নত হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের কৃষি অর্থনীতি যদি বলি বা কৃষি ফার্ম সেটাও উন্নত হচ্ছে এবং আপনার দেখা দেখি কিন্তু দেশের অন্যরাও উদ্বুদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রথমে শুরু করি তখন আমাদের এলাকায় ডেয়ারি ফার্ম সম্বন্ধে মানুষের তেমন একটা ধারণাই ছিল না। এখন যে পর্যায়ে আসছি এর মাঝখানে অনেকেই এই এলাকায় এখন নতুন করে ফার্ম করার উদ্যোগ নিচ্ছে, অনেক করেও ফেলছে, অনেক বড় বড় ফার্ম এখানে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো যারা আপনাকে দেখা দেখি ফার্ম শুরু করেছে তারা কি আপনার এখান থেকে এসে মানে দেখে যাচ্ছে বা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখানে আসতেছে, দেখে যাচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে। আশার কথা হলো আমাদের এখানে অলরেডি ডেয়ারি ফার্মারদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, প্রায় 50টা খামার মিলে একটা প্রতিষ্ঠান হয়েছে। তারা এখন একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, কারো কোনো সমস্যা হলে, রোগ দেখা দিলে আরেকজনের সাথে পরামর্শ নেয়। এই সেক্টরে আমাদের এই এলাকায় এখন এক বড় আকারের কিছু হতে চলছে, এটা আমরা ভাবতেই পারি। তো আপনাকে দেখে, অর্থাৎ আপনি হচ্ছেন এই এলাকার ডেয়ারি ফার্মের আলোর দিশারি, দেখে অনেকেই শিখছে, করছে। তো নতুন করে বা ছোট পরিসরে কেউ যদি ডেয়ারি ফার্ম করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ? প্রথম মাইন্ড সেট আপ করতে হবে যে আমি এরকম একটা ফার্ম তৈরি করব। তারপরে তার মানে আত্মবিশ্বাস নিয়ে সে যদি শুরু করে, তারপরে এখান থেকে একটা খুব ভালো একটা রেজাল্ট পাওয়া, মানে বড় ধরনের কিছু করতে পারার একটা বড় সম্ভাবনা থাকে। তো যারাই আসে আমার কাছে পরামর্শ দেন, আমি বলি যে ভাই এটার জন্য অনেক ধৈর্য ধরতে হবে, কারণ একটা গরু বছরে একটা বাচ্চা দেয়। তার মানে আপনি যদি 20টা গরু এখানে পালেন, এই 20টা বাচ্চা থেকে আরও 20টা বাচ্চা হইতে হলে আপনার 1 বছর অপেক্ষা করতে হবে। এইভাবে 2-3 বছর যদি আপনি অপেক্ষা করতে পারেন, তখন আপনার ফার্মটা লার্জ হবে, আপনি এটা ভালো বিজনেসের মুখ দেখবেন। এটাই কি তাহলে আপনার সেই বড় প্রজেক্টের সেটটা? হ্যাঁ, এই বড় প্রজেক্টটা মূলত এখানেই করতেছি। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এখানে এই প্রজেক্টটা মূলত চলছে। তো এখনও অর্থসার হয় নাই, অর্থসার হওয়ার পূর্বে আমাকে কিছু কাজ করতে হচ্ছে, সেগুলো করতেছি এখন আর কি। যেহেতু আপনার মানে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নটা এখনো প্রসেসিংয়ে আছে, জি, তো জি। ছোট করে কেউ যদি খামার করতে চায় তারা কোন প্রসেস অবলম্বন করলে হচ্ছে লোন পাওয়ার ব্যাপারটা সহজ হবে? বাংলাদেশ ব্যাংকের এই প্রজেক্টটা একটু লার্জ, তো এটা পাওয়ার ক্ষেত্রে সেখানে কিছু শর্ত আছে, যেমন 3 একর জমি কমপক্ষে থাকা লাগবে। ইএফ নামে একটা শাখা আছে বাংলাদেশ ব্যাংকের, যেখান থেকে এই অর্থায়নটা হয়। তো সেখানে প্রকল্প প্রজেক্ট করে সেটা জমা দিতে হয়, জমা দেওয়ার পরে তারা অডিটে আসে। একটু লেন্দি প্রসেস, কিন্তু প্রজেক্টটা অনেক ভালো। তার মানে নির্দিষ্ট শর্তগুলো পূরণ করে যে কেউ আবেদন করে লোনের সুবিধাটা পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, যেহেতু এটা আপনার বিগ প্রজেক্টের একটা হচ্ছে বিশেষত্বটা কি হবে শেষ পর্যন্ত যখন এটা কমপ্লিট করবেন? সবচেয়ে বড় বিষয় হলো যে এই এলাকায় বেশ কিছু লোকের কর্মসংস্থান হবে। যেহেতু গ্রাম এলাকা, এখানে সঠিক নিউট্রিশনের সমস্যা আছে, সুষম খাবার, এলাকার লোক এখান থেকে দুধ নিচ্ছে, নেতাদের বাচ্চাদেরকে টাকা দুধ দিচ্ছে, খাওয়াচ্ছে। তো এলাকায় যেমন পুষ্টির একটা বিষয় আছে, সেটা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। আর এই প্রজেক্টটা শেষ হলে আমিও অর্থনৈতিকভাবে লাভবান হব, দেশ লাভবান হবে, কৃষিতে উন্নতি হবে। আপনার ওই শেডটাও দেখেছি, এই শেডটাও, দুইটা শেডই বেশ বড়। মানে শেডের মাপটা যদি আমাকে একটু বলতেন। এই আগের যে শেডটা আপনি দেখছেন, এটা হলো 75 ফিট বাই 24 ফিট, আর এই শেডটা হলো 100 ফিট বাই 25 ফিট। এরকম আরও 3টা শেড হচ্ছে। কিন্তু এই শেডটা কিন্তু বেশ ঠান্ডা। এখানে আমরা ওই যে উপরে যে ছাউনি দিয়েছি, টিনের ছাউনি, তার নিচে আমরা কি ফোম নামে একটা ফোম ইউজ করছি, যেটার জন্য ওই যে তাপ নিয়ন্ত্রণ করে, আর শেডের হাইটও বেশি।
এত বড় শেডটা মানে এটা কতগুলো গাভীর জন্য? আসলে এক একজন এক এক রকম শেড তৈরি করে, তো আমার এখানকার থিমটা হলো 100 ফিট বাই 25 ফিট যে শেডটা, এটার জন্য আমি মূলত 32টা গাভী রাখার জন্য এটা করেছি। প্রায় 6 থেকে 7 ফিট জায়গা আমি রেখেছি, যাতে গাভী মুভমেন্ট করা, একটু হাঁটাচলা করা, হচ্ছে কমফোর্ট ফিল করে। এখন কি 32টাই আছে পূর্ণবয়স্ক গাভী? হ্যাঁ, এটার মধ্যে এখন 32টা গাভী আছে। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার দুধ পাচ্ছেন এখান থেকে আপনি? সর্বোচ্চ 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ হয় এখানে। এখানেই আছে কি ওই গাভী? হ্যাঁ, এই যে এই পাশের যে গরুগুলো, এগুলো একটু এই যেগুলো? বেশি ভালো জাতের গরুগুলো এখানে রাখা হয়েছে। এগুলো একটু মানে পরিচর্যাটা একটু আলাদাভাবে করা হচ্ছে, কারণ এই গরুগুলো বিশেষ করে বেশি দুধ দিচ্ছে। এগুলি সবগুলো তাহলে কোন জাতের? এগুলা ম্যাক্সিমাম ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, তার মানে কি এই পাঁচটা কি আলাদা আরেকটা জাতের যে এরা না, এটা আলাদা না। এই গরুগুলো কাছাকাছি দুধ একটু কম, হয়তো 18-20 লিটার এরকম দুধ দিচ্ছে। এই সেটের মধ্যে ম্যাক্সিমাম গরু 20 লিটারের উপরে বা 18 লিটার থেকে 25 লিটারের মধ্যে। ভাই, এখন একটু আসি খাবার দাবারে। খাবার দাবারটা কিভাবে কি করছেন? এখানে একটা রুটিন মেনটেন করা হয়। প্রতিদিন সকালবেলা একদম ফজর আজানের পরে উঠে প্রথম ঘরদোর পরিষ্কার করা হয়। তারপরে এগুলোকে যে বিভিন্ন ধরনের ভুসি মিক্সড করে তারপরে এগুলোকে দেওয়া হয় সকালবেলা। তারপরে দুধ টুধ দোয়ানো হয়, দোয়ানোর পরে আবার 9টা-10টার দিকে এগুলো খড়কুটা দেওয়া হয়। দুপুরের পরে এগুলোকে আবার কাঁচা ঘাস দেওয়া হয়, ভুসিগুলো দ্বিতীয়বার দেওয়া হয়। একটু সন্ধ্যার দিকে আবার খড়কুটা দেওয়া হয়। প্রতিদিন 4 বার খাবার দেওয়া হয়, রুটিন করে, সিস্টেম করে। এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনার খামারটা। আচ্ছা, কখনো কি এমন হয়েছে দীর্ঘ সময়ে কোনো ধরনের কোনো রোগ বালাই আক্রমণ করেছে? খামারের শুরু থেকে মধ্যে 2-3 বার হয়েছিল। আসলে গরুর চিকিৎসা ব্যবস্থা হলে রোগ হওয়ার আগে এটা প্রতিরোধের ব্যবস্থা করতে হয়, যাতে আপনার রোগ না হয়। এর জন্য আমরা নিয়মিত বিভিন্ন ভ্যাকসিন, খুরা রোগ হয়, এর জন্য এখন রোগ বালাই আমাদের ইনশাআল্লাহ অনেক কমে আসছে। এই আপনার এই শেডটাতে আমি যেটা মানে ঢুকতে লক্ষ্য করেছি, বেশ শুকনা আছে। এই ব্যাপারটা আপনারা কিভাবে মানে খামার ব্যবস্থাপনাটা? ছোট বড় সব মিলে 500 গরুর খামার করা আমার এখানে পরিকল্পনা, সেই লক্ষ্যে আমি আগাচ্ছি। তো সেইভাবে আমি আবার একটা ম্যানেজমেন্টও এখানে ডেভেলপ করতেছি, যে আমি এই পাশে আমি একটা অফিস করেছি, সেখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমার এখানে যারা স্টাফ আছে তাদেরকেও যেমন প্রশিক্ষণ দেওয়া দরকার আছে, এলাকায় অন্যান্য যে খামার বর্তমানে তৈরি হচ্ছে, নতুন হচ্ছে, তারাও এখানে এসে মাঝে মাঝে প্রশিক্ষণ নিবে, আমরা দিব, আমরাও প্রশিক্ষণ নিব। বড় খামার হলে একজন নিজস্ব ডাক্তার লাগবে, ডাক্তারের জন্য একটা কোয়ার্টার তৈরি করা হয়েছে, এখানে তো ম্যানেজার থাকবে, সুপারভাইজার থাকবে, জন্য আলাদা আলাদা রুম করা হয়েছে। এদের মাধ্যমেই যারা এখানে ওয়ার্কার আছে, সুপারভাইজাররা প্রতিনিয়ত মনিটরিং করছে, এজন্য মোটামুটি পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে। আপনার কথা শুনে আমি নিজেই অভিভূত হয়ে যাচ্ছি। তবে এই খামারটাকে মানে আপনার এই শেডগুলোকে আপনি দিনে কতবার পরিষ্কার করেন? আমরা যেটা গোবর বলি বা বিষ্ঠা বলি, প্রতি মুহূর্তেই 5-10 মিনিট পর পর এগুলো তারা একটা গাড়িতে করে এখান থেকে নিয়ে যায়। আর পরিষ্কার বিষয়টা সকালবেলা সম্পূর্ণ পরিষ্কার করার পরে ঘরটাকে ভালো করে ধোয়া মোছা করা হয়, গরু গায়ে ময়লা লাগে ওগুলাকে পরিষ্কার করা হয়। আবার বেলা 12টার সময় একবার গরুর ঘর পরিষ্কার করে গরু গোসল করানো হয়। আবার বিকেলে একবার আপনার এই গরুর ঘর ধোয়া মোছা এগুলা করা হয়। আর আরেকটা বিষয় হলো, যখন গরমের দিন থাকে তখন এই গরুগুলোকে আমরা 2 বার গোসল করাই তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য। আবার বেশি যখন শীত পড়ে তখন আমরা চতুর্পাশে একটা বস্তা জাতীয় দিয়ে আমরা ব্যারিকেড তৈরি করি, যাতে বেশি শীত না লাগে। বেশি শীতেও যেমন গরুর উৎপাদন কমে যায়, বেশি গরমেও গরুর উৎপাদন কমে যায়। আর সঠিক পরিচর্যাটা করতে পারেন, গরুর স্বাস্থ্য যেমন সুরক্ষা করা যায়, ভালো উৎপাদনও আশা করা যায়, এবং রোগ বালাই থেকে অনেক মুক্ত গরুকে রাখা যায়। মানে সবকিছু মিলেই আসলে সময়টাকে যেমন আমাদেরকে প্রাধান্য দিতে হবে, ঠিক তেমনি পরিকল্পনাটাও কিন্তু সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা নিতে হবে, সেটা সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য সঠিক লোকবল এবং এই যে সুপারভিশন করা, এগুলা খুব জরুরি। এখানে শুধু ডেইরি খামার করেছি বিষয়টা এরকম না, এর সাথে আমার এখানে প্রায় 20 প্রজাতির 1,500 ফল গাছও আছে। আমার এরিয়াটা মোটামুটি 8-10 একর। এটার সাথে সাথে আমার যে বাড়ির ছাদেও আমি একটা ছাদ কৃষি করেছি, সেখানে নানা ধরনের ফুল এবং ফলের গাছ বিদ্যমান আছে। মানে ছাদটাকে আপনি খালি ফেলে রাখেননি? না, ওই ছাদও আমি পরিকল্পিতভাবে একটা ছাদ কৃষি করেছি ওখানে। ভাই, এটা তো নিশ্চয়ই চায়না কমলা। জি। কতগুলো আছে এরকম ছাদে? ছাদে 4টা গাছ আছে। 4টা গাছে প্রায় 1000 কমলা হয় প্রতি বছর। আচ্ছা, এই ফলগুলো কি করেন? শুধু কি নিজেরাই খান নাকি? না, প্রতিবেশীদেরকে দেই, এই বিল্ডিং যারা থাকে তারা নিতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেই। এখানে ফল বিক্রি হয় না, সবাইকে গিফট হিসাবে দেওয়া হয়। আচ্ছা, এই যে আনার গাছটা, এটা কি দেশি? না, এটা আনারটা ঠিক আমাদের দেশি না, এটা সম্ভবত ইন্ডিয়া থেকে এনে লাগে। হ্যাঁ। ও, এখানে আবার সবজিও আছে?
হ্যাঁ, কিছু সবজি এখানে টমেটো, বেগুন, মূলা হয়, লাল শাক, মূলার শাক এগুলো হয়। এটা কি গাছ? এটা হলো একটা আঙ্গুর গাছ, এখন ও, কেটে কেটে দেওয়া হয়েছে। ফেলেছে। এটা এখন আবার ডালপালা হবে নতুনভাবে। এটা এটা হলো একটা কমলা গাছ, আমাদের দেশি কমলা, সিলেটি কমলা, খুব মিষ্টি কমলা হয়। এটা এটা তো হলো এটা কি বোম্বে লিচু, এটা গাছটার নাম বোম্বে লিচু, গোল একটু বড় সাইজের লিচু হয় এটা। আমাদের দিনাজপুরে যেটা বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোম্বে লিচু। আচ্ছা, এই ছাদের এই গাছগুলো সব তো ফলের গাছ, সবজিও জি, জি। করেছেন, তো গাছগুলোর পরিচর্যাটা কিভাবে নিচ্ছেন আপনারা? পরিচর্যা আসলে আমরা নিজেরাই করি, বা এখানে পরিচর্যা একজন লোক আছে, উনি দেখভাল করে। আমরা যখন আসি তখন আমরা নিজেরা পরিচর্যা করি, গাছের ফল নিজেরা পারি, আত্মীয় স্বজনকে দেই, বন্ধু বান্ধব নিজেরা খাই। এটা ভালো লাগে এক ধরনের। এটা তো মনে হয় এটা হলো গ্রিন অ্যাপল। আচ্ছা, এই গাছটা ঢাকাতে গাজীপুরের একটা নার্সারি থেকে আনা হয়েছে। তো এই পর্যন্ত ফল হয় নাই, গত বছর ফুল আসছিল, আশা করি আগামী বছর ফল হবে। এটা কি? এটা একটা পাম জাতীয় গাছ, সৌন্দর্য বর্ধনের জন্য আর কি লাগানো হয়েছে। ছাদ বাগানটাও শখের বশে করা, এগ্রোটাও অনেকটা তাই, কিন্তু এখন বাণিজ্যিক। তো মানে যখন শুরু করেছেন, এটা কি মানে লেখাপড়া শেষ করার পরপরই নাকি? তো লেখাপড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত হই। প্রথমত আমার 30,000 টাকা নিয়ে আমি এই কাজকর্ম এগুলো শুরু করি। পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন হয়তো বড় ধরনের খামার করার দিকে যাচ্ছি আর কি, যে বিশেষ করে অ্যাগ্রো বেস যে ফার্ম। আসলে আমরা যে পুঁজি দিয়ে শুরু করি না কেন, ভালোবেসে যদি ওই কাজের সাথে লেগে থাকি তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে। তো একটু ওই দিকটা দেখি। হ্যাঁ, এটা অবশ্যই আমি বিশ্বাস করি, যেহেতু আমি সেভাবে করতে পারছি, আরও অনেকেই করতে পারছে। যে একাগ্রতা থাকা, আত্মবিশ্বাস থাকা, যে কাজের পিছনে লেগে থাকা, এই বিষয়গুলো যার মধ্যে আছে, যে নিষ্ঠার সাথে যে করবে, সে অবশ্যই আগাবে। এই গাছটা একটু দেখতে অনেকটা আমাদের কাঁঠাল গাছের মতো। এটা হলো আসলে ওই যে থাইল্যান্ডের গন্ধরাজ ফুল। এই টমেটোগুলো তো আমাদের শীতকালীন সবজি। হ্যাঁ হ্যাঁ, এগুলো ইমিডিয়েট লাগানো হয়েছে, পরিচর্যা করা হচ্ছে, আশা করি ভালো ফলন আসবে। এই চারাটাও কি মানে নার্সারি থেকে? হ্যাঁ, প্রথম নার্সারিতে করা হয়েছিল, সেখান থেকে উঠে এখানে আবার লাগানো হয়েছে। ছাদের মানে এই পাশটাতে কি কি গাছ আছে আপনার? এখানে আছে আপনার আনার, তারপরে ওই আমড়া, আপেল গাছ, তারপরে আছে আপনার ওই যে গোলাপ ফুল গাছ, সিডলেস লেবু, বাগান বিলাস ফুল গাছ, ওখানে হাসনা হেনা। ভাই, আপনার এই ছাদে হচ্ছে দেশি বিদেশি ফুল, ফল এবং সবজি সব কিছুই রয়েছে। ভাই, আমরা তো আজকে সারাদিন হচ্ছে আপনার এই ডেইরি খামার দেখলাম, ছাদ বাগান দেখলাম এবং এখানে ফলের গাছও দেখলাম। তা আর কি কি ফল গাছ আছে? আসলে এখানে আমার প্রায় 5 একর জায়গা ফল বাগান আছে। সেখানে বিশেষ করে আম, লিচু, আমলকি, এখানে প্রচুর পেঁপে, কলা, মালটা, এরকম প্রায় 20 প্রজাতির প্রায় 1,500 ফল গাছ এই বাগানে আছে আমার। এত পরিকল্পিতভাবে এগ্রো এবং এই ডেইরি ফার্ম মানে গড়ে তোলার পেছনের উদ্দেশ্যটা কি? এটা তো উদ্দেশ্য তো অবশ্যই মহৎ। বিজনেসেরও একটা ইস্যু আছে, এলাকার লোকের নিউট্রিশনের বিষয়, তারপরে আপনার এই যে কর্মসংস্থান, এসব কৃষিক্ষেত্রের উন্নয়ন, সর্বোপরি আমাদের দেশের উন্নয়নের স্বার্থ, সব এই মানে সকল কিছু বিবেচনা করে এই খামারটা করা আমার। তারপরে এই খামারের যে উৎপাদিত যে শস্য, গরুর দুধ থেকে মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করা, দুধ বিক্রি করা, অর্গানিক শাকসবজি, ফলমূল, এগুলো দিয়ে আমি একটা সুপার শপ দেওয়ার আমার পরিকল্পনা আছে। অদূর ভবিষ্যতে আমি একটা সুপার শপ আমাদের এই উপজেলা সদরে শুরু করব। ভবিষ্যতে এটা আমি আরও বড় করব, ঢাকা ইত্যাদি বিভিন্ন জায়গায়। আমি শুরু থেকে এই পর্যন্ত আপনার যতগুলো কথা শুনছি, নিজে তো অনুপ্রাণিত হচ্ছি এবং আমার কাছে যেটা মনে, শুধু আপনার এলাকা না, সারা বাংলাদেশে কেউ যদি খামার করতে চায় তাদের সবার উচিত আপনার কাছে আসা, আপনার এই খামারটি ঘুরে দেখা এবং আপনার কাছ থেকে পরামর্শ নেয়। তাহলে তারও নিশ্চয়ই আপনার মতো মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবে এবং দেশের কৃষি অর্থনীতিকে সচল করতে পারবে। আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করতে এবং আপনাকে দেখে যেন অন্যরাও আগ্রহী হয়, এর জন্য আরটিভি এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। আরটিভি যে আজকে আমার এখানে প্রোগ্রাম করতে আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রফিটা ফিডকে। আমাদের কৃষি ও কৃষ্টি।
পরিকল্পিতভাবে এগ্রো খামার গড়ে তুললে নিজে যেমন সফল হওয়া যায়, ঠিক তেমনি অবদান রাখা যায় কৃষি অর্থনীতিতে, যেমনটি রাখছেন আমাদের আজকের এই খামারি। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই খামারি এবং তার খামার সম্পর্কিত ছোট্ট তথ্যগণিকা। কৃষিকাজের ধরন ডেইরি খামার ও ছাদ বাগান। উদ্যোক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম সৌরভ। ঠিকানা গ্রাম পশ্চিম আওয়াজপুর, পোস্ট দক্ষিণ শিবা, থানা শশীভূষণ, জেলা ভোলা। মোবাইল নম্বর 01712345687। আমাদের কৃষি ও কৃষ্টি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অর্জিত সাফল্য এবং বিশ্ব মৃত্তিকা দিবস 2020 পালন উপলক্ষে গতকাল 25 নভেম্বর সকাল 10টায় SRDI প্রশিক্ষণ হলে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিধান কুমার ভান্ডার বিভিন্ন গবেষণা উন্নয়ন ও সফলতার ভিডিও চিত্র প্রদর্শন এবং 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন বিষয়ক তথ্য সাংবাদিকদের অবহিত করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক স্থাপনের আহ্বান জানান। আমাদের কৃষি ও কৃষ্টি। শখের বশেই অনেকেই খামার গড়ে তোলেন, কিন্তু পরবর্তীতে সেই খামারটি যখন বাণিজ্যিক রূপ লাভ করে তখন সঠিক পরিকল্পনা শুরুতে না থাকার কারণে তারা চাইলেও সেটিকে বড় করতে পারেন না। কারণ প্রথমে ছোট পরিসরে শুরু করেছেন, খুব বেশি চিন্তাভাবনা করেননি। তাই খামার করতে হলে অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা করেই খামার করতে হবে, তাহলেই হয়ে উঠতে পারবেন সফল খামারি। দর্শক, কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে আপনারা যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প RTVর পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। এছাড়া RTVর কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/RTV কৃষি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলায় সবুজ ফসল ভরা দৃষ্টি। প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন ভোলার মনপুরায় হাঁস মুরগির খামার ও কৃষি উন্নয়নের চিত্র।